আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে কথা বলবো আমার যে পর্তুগালের টিআরসি কার্ড পাওয়ার যে জার্নি সেইটা নিয়ে। আমি কিভাবে ফিঙ্গার দেওয়ার পরে 20 দিনের মধ্যে পর্তুগিজ যে টিআরসি কার্ড সেটা হাতে পেয়েছি, সেটা নিয়ে কথা বলবো। তো আমি আমার প্রসেসিংগুলো কিভাবে করেছি সেটা শেয়ার করছি, এবং নতুন কেউ যদি পর্তুগালে এই উপায়ে করতে চান তাহলে আমার মনে হয় ভিডিওটি থেকে তাদের সহযোগিতা হবে। তো যারা চ্যানেলটিতে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। তো আমি যখন পর্তুগালে আসি ওই সময় আমি পর্তুগালে আসার পরে লিগাল এন্ট্রি করি এবং তারপরে সেফ এন্ট্রি করি। তো সেফ এন্ট্রি করার পরে আমি কোনো কাজ করি নাই এবং কোনো ট্যাক্সও দিই নাই। তার কারণ ছিল সেই ক্ষেত্রে এবং আমার শারীরিক কিছু সমস্যা দেখা যায়। তো সেই সময় আমি আর কোনো কাজ করতে পারি নাই এবং আমি কোনো ট্যাক্সও দিই নাই। তো যারা প্যারেন্টিং আর্টিকেলে পর্তুগালে কার্ড নিতে চান, যেহেতু আমি কার্ডটি কিন্তু নিয়েছি সেফ এন্ট্রির বা ট্যাক্স সংক্রান্ত ডকুমেন্টস দিয়ে না, আমি কার্ড নিয়েছি প্যারেন্টিং আর্টিকেলে, অর্থাৎ আমার বাচ্চা এদেশে জন্মগ্রহণ করেছে এবং আমি আমার বাচ্চার দেখাশোনা করি, টেক কেয়ার করি। সেই কারণে আমি এদেশের পর্তুগিজ যে টিআরসি কার্ড সেটার জন্য আমি উপযোগী এবং আমি সেইভাবে আবেদন করেছি। তো এই ক্ষেত্রে মা এবং বাবা উভয়েই কার্ড নিতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি আসার পরে যখন সেফ এন্ট্রি করলাম, তো সেফ এন্ট্রি করার পরে আমি কোনো ট্যাক্স, আমার পক্ষ থেকে কোনো ট্যাক্স যায়নি। তো আমি তাহলে কিভাবে এখানে থাকি এবং কিভাবে চলাচল করি, আমার খরচগুলো কিভাবে আমি করে থাকি, তো সেইটা দেখানোর জন্য আমি এখানে আসার পরে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি। এবং ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার পরে আমার হাজব্যান্ড অন্য একটি দেশে থাকে এবং সে আমাকে প্রত্যেক মাসে পর্তুগালের যে মিনিমাম স্যালারি ওই সময় ছিল 760 ইউরো, এখন যেটা 800-র ওপরে, তো ওই সময়ের মিনিমাম স্যালারিটা আমার অ্যাকাউন্টে প্রত্যেক মাসে প্রদান করতো এবং আমি সেটা এইখানে খরচ করতাম। এখানে বাসা ভাড়া, ইলেকট্রিক বিল, গ্যাস বিল বা যে বাজারগুলো করতাম, তো সব জায়গাতে আমি আমার নিফ নাম্বারটা উল্লেখ করে দিতাম এবং আমি যে এখানে থাকছি সেটার যে প্রমাণ সেটা আমার বাসার হাউস কন্ট্রাক্ট এবং আমার যে বিলগুলো আছে সেগুলো দিয়ে আমি প্রমাণ করতে পারবো বা করেছি বা আছে আমার কাছে, যাই হোক। তো তারপরে দেখা যাচ্ছে এখানে আমার বাচ্চা হইলো, আমার বাচ্চা কিন্তু সাথে সাথে পাসপোর্ট পাই নাই, কারণ যে পর্তুগালের যে রুলস যে মিনিমাম মাকে বাচ্চা হওয়ার আগে 12 মাস এখানে থাকতে হবে। হ্যাঁ, তো আমার যেহেতু 10 মাস হয়েছিল এই জন্য আমার বাচ্চা সরাসরি পর্তুগিজ পাসপোর্ট পাইনি, তাকে ফার্স্টে কার্ড নিতে হবে এবং মা সেই সাথে কার্ড নিবে বাচ্চার সাথে, যেটা প্যারেন্টিং আর্টিকেল, এবং তারপরে বাচ্চা এই দেশের নাগরিকত্ব যে বিষয়, নাগরিকত্ব নেওয়ার জন্য যে প্রসেসিং সেটাতে আবেদন করবে, তারপরে সে পাসপোর্টে অ্যাপ্লাই করবে, মানে এটা বাচ্চার। তো মায়ের যেটা কার্ড সেটা আমি বলতেছি। তো তারপরে আমার যখন আমি অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, কারণ আমি যখন অ্যাপয়েন্টমেন্ট পাইছি তখন ওই সময় সেফ বিলুপ্ত, সেফ আর ছিল না, সে সময় ছিল আইমা। তো আমি 3 জুলাই ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট পাই এবং আমি ইমেলের মাধ্যমেই আমি অ্যাপয়েন্টমেন্টটি ফিক্সড করি। আমরা কোনো লয়ার ধরি নাই, কারো কোনো সহযোগিতা নিই নাই, আমরা আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো নিজেরাই মানে ঠিক করছি এবং নিজেরাই গুছাইছি, ফাইলটাও সম্পূর্ণ নিজেরাই গুছাইছি। ওদের যে পর্তুগিজ যে আর্টিকেল আছে সেই আর্টিকেলের ধারা পড়াশোনা করার পরে। তো তারপরে দেখা যাচ্ছে যে যখন আমি ভিলারিয়ালে অ্যাপয়েন্টমেন্ট পাইলাম, তো সেইখানে আমি 3 জুলাই যখন গেলাম বাচ্চা সহকারে, তো সেইখানে আমার যে ডকুমেন্টসগুলো আমি প্রদান করেছি সেটা কথা বলি, কারণ সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কোন কোন ডকুমেন্টস লাগবে। তো সেইখানে আমাকে দেখাতে হবে যে আমি পর্তুগালে অবস্থান করেছি এবং আমার বাচ্চা এখানে জন্মগ্রহণ করেছে। সো বাচ্চার বার্থ সার্টিফিকেটের মেন কপি ছিল, আমাদের পাসপোর্টের কপি, এবং যেহেতু আমরা লিগাল ওয়েতে এসেছি, ওখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের কাজগুলো মানে খুব সহজভাবেই হয়েছে এবং ওই ভিলারিয়ালের যারা কর্মকর্তা ছিল তারা খুবই মানে হেল্পফুল মাইন্ডের, তারা ফুল ইংলিশ স্পিকার এবং যথেষ্ট মানে তারা ভালো, এক কথায় ভালো, এর ওপর আর কিছু না, ভালো। তো সব কিছুই ভালো ছিল। তো তারা যে ডকুমেন্টসগুলো দেখতে চাইলো, বাচ্চার যে বার্থ সার্টিফিকেট, মানে এখানে জন্মগ্রহণ করেছে, এবং বাংলাদেশি পাসপোর্ট বানাতে হয়েছে বাচ্চার, যেহেতু কার্ড নিবে, আমার বাংলাদেশি পাসপোর্ট। তারপর দেখা যাচ্ছে যে আমি যে পোল্যান্ড থেকে এখানে এসেছি লিগাল ওয়েতে, তো আমার কিন্তু যে কাউন্টিংটা সম্ভবত সেটা লিগাল এন্ট্রি থেকে ধরা হবে, কারণ আমার সেফ এন্ট্রির কোনো ডকুমেন্টস দেখতে চাই নাই, কারণ প্যারেন্টিং আর্টিকেলে সেফ এন্ট্রির কোনো এখানে প্রয়োজন সেভাবে নাই, তারা সেফ এন্ট্রির কাগজটি দেখতেই চাই নাই, দেখতে চাইছে লিগাল এন্ট্রি করছি সেই ডকুমেন্টস। আর
পোল্যান্ডের যে কার্ড আছে সেটার ফটোকপি নিছে ওরা, স্ক্যান কপি, আর হচ্ছে বাচ্চার ডকুমেন্টস এবং সব কিছু। এবং আরেকটা যেটা প্রদান করেছি সেটা হচ্ছে যে আমি এখানে যেহেতু ট্যাক্স দিই নাই, কাজ করি নাই, সো আমি পর্তুগালে কিভাবে থাকছি, আমি কিভাবে সার্ভাইভ করেছি, তো সেটার জন্য যেটা মেন ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট। সো প্রত্যেক মাসে আমার ট্রানজ্যাকশান, এবং ওই সময় আমি এবং আমার বাচ্চার জন্য আমরা সেভিংসে দেখাইছি 6,000 ইউরো। হ্যাঁ, এটা অনেক বিরাট একটা ব্যাপার। অনেকে বলেছিল যে সেলফ অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, মিনিমাম 3টা ট্যাক্স দেখাইতে হবে, না হলে কাগজ দিবে না, এই সেই। কিন্তু আমরা এরকম কোনো কিছুই করি নাই। যারা বলছে তখন শুনে তো একটু আতঙ্কিত ছিলাম বা ভয়ে ছিলাম, তো পরে দেখি তো না, এরকম কোনো কিছুই না। ব্যাংক স্টেটমেন্টই এনাফ প্যারেন্টিং আর্টিকেলের জন্য, যদি আপনার সেই লেনদেনটা আপনি সঠিকভাবে দেখাতে পারেন। যেহেতু আমি শুরু থেকেই দেখাইছি, প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে টাকা এসেছে এবং আমার যে সেভিংস সেটা 6,000 ইউরো দেখেছি 2 জনের জন্য। তারপর ওইখানে আমার ফিঙ্গার নিল, আমার ছবি নিল, বাচ্চার ছবি নিল। তারপরে বলল যে আমরা 3 সপ্তাহের মধ্যে আমাদের যে কার্ড সেটা বাসায় পৌঁছে যাবে সিটিটির মাধ্যমে। তো 3 সপ্তাহ মানে 21 দিন। তো যেই দিন আমরা ডকুমেন্টসগুলো সাবমিট করি সেই দিনই প্রিন্ট করার জন্য, মানে আমাদের কার্ড প্রিন্ট করার জন্য অলরেডি ভিলারিয়াল থেকে লিসবনে অ্যাপ্লিকেশান ওরা পাঠায় দেয়। সো তারপরে 3 তারিখ ফিঙ্গার দেওয়ার পরে সব ডকুমেন্টস সাবমিট করার পরে যখন চলে আসলাম, তারপরে 20 তারিখে, সরি 20 তারিখ না, 23 তারিখ অর্থাৎ 20 দিন, হ্যাঁ 23 তারিখেই দেখা যাচ্ছে যে আমি হাতে আমার যে টিআরসি কার্ড পর্তুগিজ সেটি পেয়েছি এবং একদম বাসায় এসে দিয়ে গেছে সিটিটির মাধ্যমে। তো যারা প্যারেন্টিং আর্টিকেলে কার্ড নিতে চান, এই কার্ডটি অনেক দ্রুত হয়, কারণ বাচ্চা যদি এই দেশে জন্মগ্রহণ করে তাহলে বাচ্চার কার্ডের সাথে বাচ্চা যে দেখাশোনা করবে, মা বাবা যেই হোক, তারা কার্ড নিতে পারবে এবং এটা প্রসেসিং খুবই সহজ। এবং এখানে শুধু যদি আপনি আপনার লেনদেনটা, আপনি পর্তুগালে কিভাবে থাকেন, লেনদেনের প্রক্রিয়াটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে যদি ক্লিয়ারভাবে দেখাতে পারেন, এবং আপনি যে বসবাস করেছেন সেটার জন্য আপনার জুনতা, আপনার বিল, এবং আপনি যে বাজার করেন, এই সব কিছু যদি আপনার প্রমাণ থাকে, যদি চাই, আমার কাছে ওইভাবে চাই নাই, তবে আমার সব ডকুমেন্টস রেডি ছিল, যদি চাই তাহলে হ্যাঁ ঠিক আছে। তো এইটা হচ্ছে পর্তুগিজ যে টিআরসি পাওয়ার খুবই সহজ একটি উপায়। এবং আমি তো ফিঙ্গার দিছি 3 তারিখে এবং 23 তারিখেই আমি হচ্ছে যে মানে 20 দিন পরই আমি পেয়ে গেছি আমার কার্ড। সেটা 2 বছরের, পর্তুগালের যে প্রথম কার্ড সেটা 2 বছরের মেয়াদি। আমি এবং আমার বাচ্চা দুইজনেই 2 বছর মেয়াদি কার্ড পেয়েছি। তো এই হচ্ছে আমার পর্তুগিজ কার্ড পাওয়ার কাহিনী। এবং এর আগেও আমি পোল্যান্ডে ছিলাম, পোল্যান্ডে আমি কার্ড পাইছিলাম মোটামুটি 2 মাসের মধ্যেই ফিঙ্গার দেওয়ার পরে। তো সেটা পাওয়ার একটি কারণ ছিল, কারণ আমার সব ডকুমেন্টসগুলো আগে থেকে রেডি হয়েছিল, যেহেতু আমি ডিপেন্ডেন্ট ভিসাতে ছিলাম, স্পাউস ভিসাতে এন্ট্রি করেছিলাম পোল্যান্ডে। সো এখানে আমার যেহেতু সব কিছু ওকে করা ছিল, এই জন্য আমার 2 মাস মতো সময় লেগেছিল। তো টিআরসি কার্ড অনেকের দেরি হয়, অনেকের দেখা যাচ্ছে যে 6 মাস লাগছে, তারও বেশি লাগছে। তো সেফ এন্ট্রি থ্রুতে, অর্থাৎ এইখানে কাজ করে পর্তুগালে কাজ করবেন এবং ট্যাক্স দিবেন, সেইটার থ্রুতে যখন আপনি টিআরসি কার্ড নেবেন তখন একটু দেখা যাচ্ছে যে সময় বেশি লাগতে পারে। কিন্তু যদি প্যারেন্টিং আর্টিকেলে কেউ আবেদন করতে চান এবং এই সিস্টেমে যদি কেউ পর্তুগালে থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কার্ড হওয়াটা অনেক দ্রুত সময় হয়ে যায়। এর আগেও আমার বেশ পরিচিত কয়েকজন কার্ড নিছে, তাদেরও ওই 20 দিনের মধ্যেই কার্ড চলে এসেছে, তারা কার্ড পেয়ে গেছে, অনেকে 10 দিনের মধ্যেও কার্ড পেয়ে গেছে। তো পর্তুগালে যারা আছেন এবং যারা প্যারেন্টিং আর্টিকেলে 122 আর্টিকেলের আন্ডারে যারা কার্ড নেবেন, তাদের কার্ড অনেক দ্রুত হবে। তো আজকের এই ইনফরমেশনটা জানানোর জন্যই আজকের এই ভিডিওটি। তো সামনে আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।